একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সহজ সুদে ৩ বছরে ৪৯,৬০০ টাকা হয় আর ৫ বছরে ৫৬,০০০ টাকা। সুদের হার যদি 2% বেশি হয় তাহলে কত বছরে দ্বিগুণ হয়ে যাবে? এখানে কোথাও আসল বলা নেই আর সুদের হার কত ছিল তাও বলা নেই। বলছে আসলটা দ্বিগুণ হয়ে যাবে, কি হয়ে যাবে কত 2p, তখন যদি সুদের হার 2% বেশি করা হয়। ঠিক আছে? তো এটা দেখা কিভাবে করবে? আমার ৩ বছরে ৪৯,৬০০ ছিল আর ৫ বছর হয়ে গেছে ৫৬,০০০। এই যে টাকাটা বাড়লো অ্যাকচুয়ালি সুদটা বেড়েছে। আসল তো ফিক্সড। ৩ বছর থেকে ৫ বছর তোমার ২ বছরে সুদ কত বেড়েছে? ৪৯,৬০০ আর এদিকে ৫৬,০০০ মানে ৬,৪০০ টাকা। দেখো ভালো করে দেখো, ২ বছরে তাহলে সুদ কত? ৬,৪০০ টাকা। তাহলে এখানে আমার দরকার কত? যে কোনো একটা যদি ৩ বছরের বের করবো, ৩ বছরের সুদ কত হবে? ২ বছরে যদি ৬,৪০০ হয়, ১ বছরে কত? দেখো ৩২০০ টাকা। ১ বছরের সুদ কত? ৩২০০ টাকা। ৩ বছরে কত হবে? ৯,৬০০ টাকা। ৩ বছরের সুদ কত হলো? ৯,৬০০। আর ৩ বছরের সুদে আসলে কত ছিল? ৪৯,৬০০। কারণ ৯,৬০০ যদি বাদ দিয়ে দিই সুদটা, তাহলে আসল নিশ্চয়ই ৪০,০০০ হচ্ছে। তাহলে বুঝতে পেরে গেলাম আসল কত? ৪০,০০০। আসল ৪০,০০০, এই ৪০,০০০ টাকাটা কত হতে হবে? ৮০,০০০ হতে হবে, দ্বিগুণ হতে হবে, 2% বেশি হলে। এখান থেকে আমরা পার্সেন্টেজটা আগে বের করে নেবো। দেখো এখানে ১ বছরে ৩২০০ টাকা সুদ ছিল, ৩২০০ ১ বছরে এটা। আসল ছিল কত? ৪০,০০০। সুদের হার তাহলে 100%। যেহেতু তুমি ১ বছরের করছি তাই নেওয়ার দরকার নেই। দেখো I সমান PTR/100 এই সূত্র দেওয়া হচ্ছে। এবার এখানে ৪টা শূন্য কেটে দাও, ৪ আসতে ৩২। কত সুদের হার? 8%। এখন 2% কি বলছে? আরো বাড়াতে হবে, তাহলে 8% আর 2%। বর্তমানে সুদের হার কত হচ্ছে? ভালো করে দেখো, বর্তমানে সুদের হার 10%। আগের যে নিয়ম ছিল এই যে ৪৯,৬০০ আর ৫৬,০০০, এইটা হয়েছিল 8%। এখন 2% বাড়ে 10% করছি। এই 10% সুদ ৪০,০০০ টাকাটা ৮০,০০০ হতে হবে, মানে দ্বিগুণ হতে হবে। ৪০,০০০ ৮০,০০০ হতে হবে, তার মানে আমার সুদ ৪০,০০০ হতে হবে। ৪০,০০০ যে সুদ পেতে হবে কত পার্সেন্ট সুদের হারে? 10% করে। তাহলে আমাকে আগে দেখতে হবে ১ বছরে কত পার্সেন্ট সুদ পায়, মানে ১ বছরে কত টাকা সুদ পায়। ৪০,০০০ টাকার 10%-এ ১ বছরের সুদ কত হবে? ৪,০০০ টাকা। এটা ৪,০০০ টাকা। ৪০,০০০ টাকা যদি আমি ১ বছর রাখি 10% সুদের হারে, ৪,০০০ টাকা পাবো। এই ৪,০০০ ৪,০০০ করে আমাকে কত করতে হবে? ৪০,০০০। নিশ্চয়ই কত? ১০ বছরই হবে। ৪,০০০ ইন্টু ১০ মানে ৪০,০০০। কত বছরে হচ্ছে? ১০ বছরে। বুঝে গেছে অঙ্কটা? এটা খুব ভালো কোশ্চেন আছে, দেখো ভালো করে। নেক্সট কোশ্চেন দেখো, একজন ব্যক্তি প্রতি মাসে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করেন যাতে তিনি ১ বছরে একটি গাড়ি কিনতে পারেন। আচ্ছা, প্রতি মাসে তিনি আয়ের একটা সঞ্চয় করছে, তো ১ বছরে একটা গাড়ি কিনতে পারেন এবং তাকে মাসিক বেতন কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে যাতে তিনি ৯ মাসে গাড়িটি কিনতে পারেন। তার বেতন যত যদি বাড়িয়ে দেয় তাহলে সঞ্চয়টাও বেড়ে যাবে, কারণ তার নিশ্চয়ই এখানে বলা যাচ্ছে তার এক্সপেন্সের যেটা এক্সপেন্স হয় খরচ সেটা ফিক্সড। বেতন বাড়া মানে তার সঞ্চয় বেড়ে যাবে, সঞ্চয়টা বেড়ে যাবে। এটা ইনডাইরেক্ট ভাবে বলা আছে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমি করতে পারি কি, আমার প্রথমে লক্ষ্য ছিল ক মাসে কিনা? ১ বছর মানে ১২ মাসে। এখন সে ক মাসে কিনতে চায়? বেতনকে বাড়িয়ে ৯ মাসে কিনতে চায়। তারপরে আমি এলসিএম করবো ১২ আর ৯। এলসিএম করলে কত হচ্ছে? এমন একটা ফ্যাক্টর নেবো যা দুটোই ভাগ যায়, এলসিএমই ধরা হয়ে গেছে, ঠিক আছে? ৩৬ ধরলাম। মনে করলাম এটা যে এলসিএম করলাম, মনে করলাম এটাই প্রাইস। এই যে গাড়িটা কেনা হবে তার প্রাইস কত ধরলাম? ৩৬ ধরলাম, ৩৬ টাকা। ১২ মাসে কিনতে হবে, প্রতি মাসে তাকে ক টাকা করে সঞ্চয় করতে হবে? প্রতি মাসে সঞ্চয় করতে হবে ৩ টাকা। আর ৯ মাসে করতে গেলে প্রতি মাস সঞ্চয় করতে হবে ৪ টাকা করে। প্রথমবার যখন তার প্ল্যানিং ছিল ১২ মাসে কিনবে ৩৬ টাকার জিনিস, প্রতি মাসে তাকে ৩ টাকা করে সঞ্চয় করতে হতো। এখন সে
3টা পাল্টাইছে 9 মাসে 3 হাজার, তোমার প্রতি মাসে কত করে সঞ্চয় করতে হবে? 4 টাকা। আগে তার 3 টাকা করে করতে হতো, এখন 4 টাকা। মানে ক টাকা তাকে বেতন বাড়াতে হচ্ছে? আলটিমেটলি 1 টাকা বাড়াতে হচ্ছে। 1 টাকা বেতন বাড়াতে হচ্ছে কার সাপেক্ষে? আগের যে যেটা ছিল 3 এর সাপেক্ষে। একের মানে পার্সেন্ট কত জানো নিশ্চয়ই? একের 3 মানে 33.13%। সেটা জানো না? একে 100 দিয়ে গুণ করে করলেই কত হবে? 33.13%। নেক্সট, 8টি টেবিলের ক্রয় মূল্য 5টি টেবিলের বিক্রয় মূল্যের সমান, লাভ তাহলে কত? ক্রয় মূল্য মানে সিপি আর বিক্রয় মূল্য মানে এসপি। 8টির সিপি 5টির এসপির সমান। তাহলে এখানে সিপি বাই এসপি কত হচ্ছে? 5/8। ঠিক আছে, 5/8। তার মানে এখানে সিপি মানে ক্রয় মূল্য। তার মানে এখান থেকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 5 টাকার জিনিস কিনে 8 টাকায় বিক্রি করেছি। লাভ ক টাকা হচ্ছে? 3 টাকা। 3 টাকা লাভ ক টাকায়? 5 টাকার জিনিসে। 100তে কত? ঠিক আছে, 5 গুণন 100, 20 3 60, 60%। লাভের শতকরা হার কত? 60%। বুঝতে পেরেছো নিশ্চয়ই? স্থির জলে নৌকার গতিবেগ 18 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ কত? 4 কিমি পার ঘন্টা। অনুকূলে মানে কি? যেই দিকে স্রোত যাচ্ছে সেই দিকেই কি নৌকাটা যাচ্ছে। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগ দুজনের বেগ কি যোগ হয়ে যাবে, কারণ স্রোতও ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে, নৌকা নিজের একটা বেগ আছে। অনুকূলে বললেই কি হয়? গতিবেগটা কি যোগ হয়ে যাচ্ছে। তাহলে 18 আর 4 মানে 22 কিমি পার আওয়ার। অনুকূলে বেগ কত হলো? 22 কিমি পার আওয়ার। যেতে হবে কত? 44 কিমি। তো কত সময় লাগে? 44 কিমি যাবে 22 কিমি, মানে 1 ঘন্টায় 22 কিমি যায়, তাহলে 2 ঘন্টায় কত? 44 কিমি যাচ্ছে। চার অপশনটা। পাইপ এ 16 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং পাইপ বি 24 মিনিটে খালি করে। একজন পূরণ করে, একজন খালি করে। উভয় পাইপ একসাথে খোলা হলো, একসাথে মানে চালু করা হয়েছে। কত মিনিট পরে বি বন্ধ করতে হবে যাতে ট্যাঙ্কটি 30 মিনিটে পূর্ণ হয়ে যায়? ট্যাঙ্কটিকে 30 মিনিটে পূর্ণ করতে হবে, তাহলে বি কে কখন বন্ধ করতে হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে 30 মিনিটে পূর্ণ হবে মানে আমরা যে এ পাইপ ছিল, এ পাইপ পুরো 30 মিনিটে চলছে, তার মাঝে কোনো এক সময় বি কে বন্ধ করা হয়েছে। এ আগে আমরা কতটা ভর্তি করে দেখবো। দেখো এটার জন্য তোমরা যারা অফলাইন ক্লাস করো তারা জানো কিভাবে করতে হয়। এখানে এলসিএম করে আমাদের আগে যে ক্যাপাসিটিটা বের করবো, যে কতটা জল ধরে ট্যাঙ্কে। তাহলে এ এর কত ছিল? 16, আর বি কত? 24। এলসিএম যদি করি কত হচ্ছে? 8 2 48 ধরলাম, 48 হলো এলসিএম। মানে টোটাল ক্যাপাসিটি কত? 48। 48 কে ভর্তি করতে এর কত সময় লাগে? 16 মিনিট। আর বি এর খালি করতে লাগে 24 মিনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি এ এর যে এফিসিয়েন্সি বের করবো। ঠিক আছে, মানে 1 মিনিটে কতটা করে খালি করে। 1 মিনিটে 16 দিয়ে ভাগ করবো, 48 কে 3। 3 অংশ করে খালি করতেছে আর বি, সরি ভর্তি করতেছে, আর বি খালি করে। বি কত? 2 অংশ করে খালি করতেছে। এ পাইপ ভর্তি করে আর বি পাইপ খালি করে। এ তাহলে প্রতি মিনিটে 3 অংশ করে ভর্তি করে, আর বি প্রতি মিনিটে 2 অংশ করে খালি করে। এতটা ক্লিয়ার? এবার আমাকে বলছে 30 মিনিট মধ্যে পুরো পূর্ণ হতে মানে ভর্তি করতে হবে। আর এ নিশ্চয়ই পুরো 30 মিনিট চলছে। এ যদি 30 মিনিট চলে, এ 1 মিনিটে 3 অংশ করে পূরণ করতেছে, তাহলে 30 মিনিটে কত করবে? 30 ইন্টু 3, 90 অংশ। 90 অংশ কি করলো? এ পূরণ করছে। এবার তুমি ভাবো ক্যাপাসিটি ছিল কত? 48 অংশ, মানে জল ধরার ক্ষমতা কত? 48। আর একে ভর্তি করতে হয়েছে কত? 90। তার মানে এত এক্সেসিভ ভর্তি করে করতে হয়েছে, যেটা এক্সট্রা হয়েছে সেটাকেই কে খালি করছে। কারণ দুজনেই যেহেতু একসাথে চলছিল, এ ভর্তি করতেছে, বি খালি করতেছে। আলটিমেটলি একসাথে যখন হয় 3 আর 2 মানে 1 অংশ করে ভর্তি হচ্ছিল। ঠিক আছে, এই জন্যই তো এত ভর্তি করতে হয়েছে। এ অনেক ভর্তি করছে, তার অনেক অংশ কি করছে? এইদিকে দেখো, এ 3 অংশ করে, এক মিনিট, এ 3 অংশ করে ভর্তি করতেছে, সঙ্গে সঙ্গে বি 2 অংশ খালি করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি 1 মিনিটে 1 অংশই ভর্তি হয়েছিল। এই জন্য তাকে 48 ক্যাপাসিটি ছিল, তা সত্ত্বেও একে 90 অংশ ভর্তি করতে হয়েছে। এবং 90 থেকে যদি আমি 48 কে বাদ দিয়ে দিই, 48 কে বাদ দিলে কি হচ্ছে? দেখো এদিকে 42 অংশ। কত হচ্ছে? 42।
42 অংশ যে হলো এখানে, ভালোভাবে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। 1 মিনিট। দেখো তাহলে 48, এখানে তাহলে এর উপরে 30 মিনিট, 30 মিনিটে 30×3 = 90, আর এদিকে বি কতটা করবে সেটা বের করার জন্য 38 বাদ দিলাম। এক্সট্রা কতটা ভর্তি করতে হয়েছিল এদিকে 42 অংশ। এই 42 অংশ এক্সট্রা ভর্তি করতে হয়েছিল, কারণ এই 42 অংশই বি খালি করে গেছিল। বি খালি করে 2 করে খালি করলে 42 অংশ খালি করতে কত মিনিট সময় লাগছিল? 21 মিনিট। কত লাগছিল? 21 মিনিট। তখন 21 মিনিট পর্যন্ত কি ছিল? বি পাইপ চালু ছিল। 21 মিনিট পরে বিকে বন্ধ করতে হয়েছে, তবে বাকি 9 মিনিট চালিয়ে মোট 30 মিনিটে সম্পূর্ণ হয়েছে ভোট। লাস্টের যে 9 মিনিট ছিল, মোট তো 30 মিনিটে পূর্ণ করতে হবে, লাস্টের 9 মিনিট শুধু ভর্তি হয়েছে আর খালি হয়নি, ঠিক আছে। এবার যদি এখানে বলতো দুজন একত্রে চালু আছে, কখন খালি হবে, ঠিক আছে, তারপর দেখাচ্ছি। মোট তাকে ভর্তি করতে হবে 48 অংশ, ঠিক আছে। আর এ হচ্ছে 3 করে ভর্তি করে, বি 2 করে খালি করে, তাহলে আলটিমেটলি 1 মিনিটে কত ভর্তি হয়? 1 অংশ করে, 1 দিয়ে ভাগ করবো, তাহলে মোট কত লাগছে? 48 মিনিট। যদি দুটো পাইপ আমি যদি বন্ধই না করতাম, বি পাইপ যদি বন্ধই না করতাম, যদি চালুই রাখতাম, তাও ভর্তি হতো। পুরো ভর্তি হতে সময় লাগতো কত? 48 মিনিট, ঠিক আছে। আর আগেই বি পাইপকে বন্ধ করে দেওয়ার জন্য 30 মিনিটেই ভর্তি হয়ে গেছে। কনসেপ্টটা ক্লিয়ার হলো তো? এই ধরনের অঙ্ক যেন হয়ে যায় আবার। এবার দেখো সূচকের অঙ্ক এখানে। 5-এর পাওয়ার আছে x+3, আর এদিকে 25-এর আছে এটা। এখানে বেস গুলোকে সবসময় সেম করতে হবে, ঠিক আছে। এখানে তো 5 আছে, এটাকে 25কে ভাঙলে কত হয়? 5 স্কোয়ার। দেখো 5-এর পাওয়ারে কত ছিল? x+3। আর এখানে 25 মানে 5 স্কোয়ার করতে পারি। স্কোয়ার মানে 2 থাকবে, 2 দিয়ে পুরোটাকে গুণ করবো। 2×3 = 6 মানে 6x, আর 2×4 = 8। দুটো বেস সমান, তাহলে বলতে পারি x+3 সমানই কত? 6x - 8। এখান থেকে x এর মান বের করবো, এই 6 এর দিকে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? -5x সমান -8, এই 3টা দিকে চলে আসবে, -11। x সমান কত হচ্ছে? মাইনাস মাইনাস কেটে যাবে, 11/5 এর অপশনটা, ঠিক আছে। নেক্সট, যখন একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি করা হয়, তখন বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যায়। বিক্রির উপর প্রভাব কি ছিল? দেখো, বন্দুকের দাম বেড়ে গেছে, দাম বেড়ে যেতে বিক্রি হওয়ার সংখ্যা কমে গেছে। তাহলে আমরা জানি কি, যতটা জিনিস বিক্রি হচ্ছে আর তার দাম দুটা গুণ করলেই তার কি হয়? বিক্রয় মূল্যটা হয়, মানে প্রভাবটা পড়ে। তাহলে 25%কে যদি করি কত হয়? 1/4। আর 15% মানে 3/20। তাহলে দেখো, আগের যেটা আমার দামটা কি ছিল? আগে যদি 4 টাকা থাকে, এখন ক টাকা হয়ে গেছে? 3 টাকা। আচ্ছা, বৃদ্ধি বলছে যে 5 টাকা হয়ে গেছে। 25% মানে 1/4, আর এটা মানে 3/20। তাহলে আগের দাম যদি 4 থাকে, এখন 1 বাড়ছে মানে 5। আর এখানে কমে গেছে, বন্দুকের বিক্রির সময় কমে গেছে। আগে যদি 15টা বিক্রি হতো, এখন হয়েছে 17টা। তাহলে মোট দাম আর ব্যবহার কোয়ান্টিটি গুণ করলে কি মোট বিক্রয় মূল্যের যে প্রভাবটা হচ্ছে 4/80। মানে আগে 80 টাকার জিনিস বিক্রি হতো, এখন 85 টাকার জিনিস বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এখানে কত বাড়তিছে? প্রভাব কত পড়ছে? 80 টাকা আর 85, 5 টাকা বাড়ছে 80-তে। তাহলে একসাথে কত? 5 × 16 = 80, আর এদিকে 16, 4 × 4 = 16, 4 × 25, 25-এর 4, 25-এর 4 মানে কত? 6 দিয়ে 6.25% দিয়েছি। 6 × 1/4 মানে কত? 6.25% দিয়েছি। বুঝতে পেরেছো? জিনিসটা দেখো, মানে প্রাইস আর একটা কনজাম্পশন বা কতটা কিনতেছি। মনে করো কেউ আগে 10 টাকা প্রতি কেজি চালের দাম থাকলে 5 কেজি কিনতো, তো 10 টাকা দাম থাকলে 5 কেজি কিনতো, তাহলে ক টাকার জিনিস দোকানে বিক্রি হতো? আগে তার দাম ছিল মনে করলাম 10 টাকা, সে কিনতো 5 কেজি, তাহলে সে ক টাকার জিনিস বিক্রি হতো দোকানে?
সেই দোকানদার যদি 5 কেজি জিনিস বিক্রি করতো প্রতিদিন 10 টাকা করে যখন দাম ছিল 50 টাকা দিয়ে বিক্রি হতো, এটাই তার বিক্রয় হতো। এখন মনে করা হলো দাম বেড়ে গেছে, দাম বেড়ে হয়ে গেছে ক টাকা, 12 টাকা। এখন সে মনে করো বিক্রি করে 4 কেজি। এখন সে কত বিক্রি করবে, 4 × 48 টাকা দিয়ে। তো আগে 50 টাকা বিক্রি করতে, এখন 48 টাকা, 2 টাকা তার কি হলো, কমে গেল। এতে তার ক্ষতি হলো। আর এই অঙ্কটাই কি হয়েছে, লাভ হয়েছে। এখানে নেক্সট দেখো, একটি মাঠে কিছু মুরগি আর কিছু ছাগল আছে, সমস্ত মাথার সমষ্টি 77 আর পায়ের সমষ্টি 248। মুরগি আর ছাগল, মুরগির কটা পা, 2টা, ছাগলের কটা পা, 4টা পা। এখানে মোট আছে মাথার সংখ্যা, মানে প্রত্যেকের মাথা তো একটা করেই, তাহলে এখানে আমার 77টা প্রাণী আছে। মুরগি আর ছাগল মিলে কটা আছে, 77টা। এখানে মুরগির সংখ্যা জানতে চেয়েছি, তাহলে আমার যেটা সংখ্যা জানতে চাইবে তার উল্টা দিয়ে ধরবো, মানে মুরগির সংখ্যা জানতে চেয়েছি, আমি ছাগল দিয়ে অঙ্কটা করবো। ছাগলের কটা পা, 4টা পা। মনে করলাম 77টা প্রাণী, মনে কর মনে করলাম 77টা যে প্রাণী ছিল, সেই 77টা প্রাণী কি ছাগল ছিল। এই 77টাই ছাগল থাকে, ছাগলের তো 4টা করে পা, তাহলে মোট কতগুলো পা হওয়ার কথা ছিল, 4×7 = 28, 308টা। কিন্তু পা কত আছে প্রকৃত, 248। 308টা পা হতো যদি সবই ছাগল হতো, কিন্তু প্রকৃতপক্ষে আছে কত, 248। মানে কটা বেশি হয়ে গেছে, 7। 7টা পা বেশি ধরা গেছে। 7টা পা কেন বেশি ধরা গেছে, কারণ আমি যেগুলো মুরগি ছিল তাকেও জোর করে কি করে দিয়েছিলাম, ছাগল। 2 ছিল তাকে 4 করছি, মানে 2টো করে পা আমি বেশি ধরে নিয়েছি। 2টো করে পা, মনে করি এক্সট্রা কি ছিল, মুরগি ছিল। এক্সট্রা মুরগির 2টা করে পা এক্সট্রা ধরার জন্য হয়েছে 7টা পা বেশি হয়ে গেছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে, 30। তাহলে মুরগির সংখ্যা কটা ছিল, 30টা। অ্যালিগেশন করেও করা যায়, এভাবেও করা যায়, তো সেটা বুঝতে পেরেছো। আর এবার বলছি অন্যভাবে দেখো, মনে করলাম সবগুলোই কি ছিল, যদি এটাকে মুরগি দিয়ে করতাম, দেখো যদি সবগুলোই মুরগি হতো কটা করে পা হতো, 2টা করে। 77 × 2 কত হচ্ছে, 154টা পা। কিন্তু আছে কটা, 248, তাহলে কটা কম পড়ছে আমার, 4, আর এইদিকে 5 আছে 9, 94টা। কেন 94টা হয়েছে, যে ছাগলগুলো ছিল তার তো 4টা পা, তাকেও তো আমি 2টা পা ধরছি, কারণ মুরগি করার জন্য। ছাগল যদি এক্স হয়, এক্স এর 2টা করে পা কম ধরার জন্য 94 কম পড়ছে। আগেরটাই ছিল 2টা করে বেশি ধরার জন্য, বেশি হয়েছিল, এটা কম ধরবো। তাহলে এক্স এর মান কত হচ্ছে, 94/2 মানে 47টা। এবার দেখো 47 মানে কি, এখানে ছাগল হলো, ছাগলের 2টা করে কম থাকার জন্য 94 কম পড়েছিল। ছাগল আর 47টা, মোট ছিল কত, 77। তার মানে ছাগল যদি 47 হয়, বাকি কত আছে, 30। 30টা কি হলো, মুরগি। বুঝে গেছে ব্যাপারটা, দুভাবেই করা যাবে, যে কোনো ভাবে করতে পারো।